বাংলাদেশ দল প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে খুব বাজেভাবে হেরেছে। বাজেভাবে বলতে আসলে 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলা, 10 ওভারের আগেই 5 উইকেট চলে যাওয়া, তারপরে রেকর্ড ব্রেকিং 154 রানের জাকির আলী অনিক আর তাওহিদ হৃদয়ের পার্টনারশিপ, একজন সেঞ্চুরি করেছেন, একজন 70-এর কাছাকাছি রান করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে গেছে সেই ম্যাচে। ম্যাচের হাইলাইটস কিংবা কি পয়েন্টস যেটা আসলে বাংলাদেশের পরাজয়ের জন্য সবচেয়ে বড় রেসপন্সিবল, সেগুলোকে যদি আমরা সামনে আনার চেষ্টা করি, আমার কাছে মনে হয় যে সর্বপ্রথম এবং একমাত্র কারণ হিসেবেও যদি কেউ দাঁড় করাতে চায় যে বাংলাদেশ পরাজিত হতেই পারে, কিন্তু এত বাজেভাবে যে স্টার্টটা হয়েছে, যেটা আসলে প্রথম 10 ওভারেই নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশ এই ম্যাচে কোনো ধরনের ডমিনেটিং ক্রিকেট খেলতে পারবে না। সেই ক্ষেত্রে আসলে লিড রোল প্লে করেছে বাংলাদেশের টপ অর্ডার আর মিডল অর্ডার, স্পেশালি তিনজন ব্যাটার। সৌম্য সরকার শূন্য করে আউট হয়ে গেছেন, আরো একটা আইসিসি ইভেন্ট শুরু করেছেন উইথ জিরো, বিগ জিরো শুরু করেছেন শূন্য দিয়ে। এবারের আইসিসি ইভেন্ট নাজমুল হোসেন শান্ত, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড, এবং মিডল অর্ডারে মুশফিকুর রহিম। এই যে তিনজন ব্যাটার সবে মিলে খেলেছিলেন মাত্র 8টা বল, এবং যে 5 উইকেটের পতন ঘটেছে তার 3জন হচ্ছেন সৌম্য, শান্ত এবং মুশফিক। তাদের কারণে বাংলাদেশ যে স্টার্টটা এক্সপেক্ট করছিল সেই এক্সপেক্টেড স্টার্ট পায় নাই। স্পেসিফিক্যালি বাংলাদেশ স্ট্রাগল করেছে, এবং ওই ষষ্ঠ উইকেটের অভাবনীয় পার্টনারশিপটা না হলে শেষ পর্যন্ত টিম টাইগার্স 100 ম্যাজিক ফিগার ছুতে পারতো কিনা সেটা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। আলোচনা যখন সৌম্য, শান্ত, মুশফিককে নিয়ে, তখন আলোচনাটা অনেক বেশি ভ্যালিড এই তিনজনের কে বাদ পড়ছেন পরের ম্যাচে। বাংলাদেশ যে পরের ম্যাচটা খেলবে সেই ম্যাচে আমরা সবাই জানি সব ঠিক থাকলে মাহমুদুল্লাহ রিয়াজ হি উইল বি দ্য পার্ট অফ দ্য 11। মাহমুদুল্লাহ রিয়াজ যেহেতু একাদশে ঢুকবেন মোটামুটি নিশ্চিত, তাহলে তার জায়গায় তো বা তাকে জায়গা করে দিতে গেলে তো একজনকে বাদ পড়তেই হবে, এবং এই বাদ পড়ার হিসাবটা বোলিং ডিপার্টমেন্টও চেঞ্জেস আসবে মোটামুটি নিশ্চিত। কিন্তু রিয়াজ যেহেতু একজন ব্যাটারকে দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে। এখানটায় আপনি কোনো কারণে ধরেন মুস্তাফিজকে বসিয়ে দিলেন, সাকিবকে বসিয়ে দিলেন, ছোট সাকিবকে, মাহমুদুল্লাহ রিয়াদ তার জায়গায় তো নিশ্চয়ই খেলবেন না। মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন একজন ব্যাটসম্যানের জায়গায়, একজন ব্যাটারের জায়গায়। সো ওই ব্যাটারের জায়গাটায় নিশ্চয়ই 7 জন যারা রয়েছেন তাদের মধ্যে আমি যদি হিসাবটা আপনাদেরকে করে দেখাই, তানজিদ তামিমকে আপনি বাদ দেওয়ার তালিকায় রাখবেন না। খুব ভালো করেন নাই, কিন্তু 25 বলে 25 রান তো করেছেন। অন্যরা যখন আউট হয়ে গেছেন খুব দ্রুততম সময়ের মধ্যে, তানজিদ তামিম 25 বলে 25 আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে মন্দের ভালো গেল 1 নাম্বার। আপনি নিশ্চয়ই মেহেদী হাসান মিরাজকে বাদ দেবেন না। মেহেদী হাসান মিরাজকে বাদ দিতে গেলে একজন ব্যাটসম্যানও নিতে হবে, একজন বোলারও নিতে হবে, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ 2 নাম্বার চলে গেল। আপনি নিশ্চয়ই জাকির আলী অনেককে বাদ দেওয়ার ভুলেও চিন্তা করবেন না। এই চিন্তাটা যদি কেউ করে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে যদি এই চিন্তাটা কারো মাথা থেকে আসে, এটা একটা বিশাল গ্যাঞ্জাম লেগে যাবে পুরো বাংলাদেশের ক্রিকেট মহলে। নিশ্চয়ই তাহিদ হৃদয়কে বাদ দেওয়ার চিন্তা কেউ ভুলক্রমেও করবে না। এই যে 4টা নাম বললাম, এই 4টা নামের বাইরে থাকে আরো 3জন, মুশফিকুর রহিম, সৌম্য এবং শান্ত, লাস্ট ম্যাচের যারা জিরো করেছে। এই 3জনের একটা আফসোস হতে পারে যে লাস্ট ম্যাচটা তারা খেলেছেন, অন্তত 1টা 2টা রান করলেও কিন্তু অন্য যারা জিরো করেছে তাদের থেকে একটু হলেও এগিয়ে থাকার সুযোগ ছিল। বাদ পড়ার যে তালিকা হিসাব নিকাশ হচ্ছে সেখানটায় অন্তত তাদের নামটা আসতো না। আমরা যদি খেয়াল করে দেখি সৌম্য সরকারের যে ইনিংস গুলো রয়েছে, সৌম্য সরকারকে নিয়ে আমি আলোচনাটা করতে চাই। সৌম্য সরকার যে সবশেষ 5টা ইনিংস খেলেছেন তাতে তিনি সবশেষ ম্যাচে তো জিরোই করেছেন, তার আগে 73 করেছিলেন তিনি, এবং সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় নাই। তার আগের ম্যাচে তিনি 2 রানে আউট হয়ে গিয়েছিলেন, সেই ম্যাচেও বাংলাদেশ জয় পায় নাই। তার আগের ম্যাচে তিনি 19 করেছিলেন, সেই ম্যাচেও বাংলাদেশ ভালো করতে পারে নাই, এবং 24 করেছিলেন তারও আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে, সেই ম্যাচেও বাংলাদেশ জয় পায় নাই। সৌম্য সরকার অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান অর অ্যাজ এন ওপেনার তিনি তার যে রোলটা প্লে করেছেন সেটা কোনোভাবেই সিগনিফিকেন্ট ছিল না। সৌম্য সরকারের সবশেষ 5টা ইনিংসের মধ্যে, অথবা সবশেষ আমি যদি একটু হিসাব করি আপনাদেরকে বলি, এখানটা হচ্ছে 5, 7, 8, 9, 10 ইনিংসের মধ্যে হাফ সেঞ্চুরি 2টা, এবং বাকি ইনিংস গুলো হচ্ছে অনেকটা এরকম 0, 2, 19, 33, 4, 3 এরকম টাইপের অবস্থা। সৌম্য সরকারকে কি আমরা বাদের তালিকায় রাখতে পারি কিনা? ডেফিনেটলি ভ্যালিড পয়েন্ট যে সৌম্য সরকার 2টা কারণ, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু হিজ পারফরম্যান্স অফ ফর্ম, দ্বিতীয় যেটা অ্যাকর্ডিং টু হিজ ফিটনেস। কোনোভাবেই পরের ম্যাচে যদি আপনি তাকে ড্রপ করতে চান, মেনি লজিক্স ইউ ক্যান হ্যাভ টু ড্রপ সৌম্য সরকার। মুশফিকুর রহিমের হিসাবটা একটু করার চেষ্টা করি। মুশফিকুর রহিমের যে অবস্থা, সেই অবস্থাটা সৌম্য সরকারের থেকেও খারাপ। তিনি সবশেষ ম্যাচে তো 0 রানে আউট হয়েছেন। তার আগে যে ম্যাচটা তিনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি খেলেন নাই, আফগানিস্তানের বিপক্ষে তিনি খেলেছিলেন, শারজায় খেলা হয়েছিল, সেখানটায় তিনি 3 বলে 1 রান করে আউট হয়ে গিয়েছিলেন। শ্রীলঙ্কার এগেইনস্টে তিনি খেলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে একটা ওডিআই তিনি খেলেছিলেন। শ্রীলঙ্কার এগেইনস্টে তিনি খেলেছিলেন 37 রানের একটা ইনিংস, 25 রানের একটা ইনিংস, অপরাজিত 73 রানের একটা তিনি ইনিংস খেলেছিলেন। এবং মুশফিকের গত 12টা ওয়ানডে ইনিংসের মধ্যে ওই একটা 73 রানের ইনিংসই 50 ছাড়ানো। বাকি ইনিংস গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো হচ্ছে 1, 5, 10, 21, 4, 45, ডু নট ব্যাট, 73, তারপরে তো আপনারা জানছেনই যে 25